নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 22তম পর্বে সবাইকে স্বাগত। সফরনামা হলো এপার বাংলার চোখে ওপার বাংলার মুখ। আমি প্রথমেই বলেছিলাম সফরনামার প্রতিটি পর্ব জুড়ে থাকছে ওপার বাংলার 64টি জেলার গল্প, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, অনেক অজানা ইতিহাস, আরও অনেক অজানা গল্পের সমাহার। গত পর্বে আমি তুলে ধরেছিলাম ওপার বাংলার অতি প্রাচীন জেলা নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানের গল্প। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। ঘুরে দেখা নারায়ণগঞ্জের পর্ব 1। আজকে আমি ওই নারায়ণগঞ্জ জেলার আরও অনেক দর্শনীয় স্থানের কথা আপনাদেরকে বলবো। আমার এই পডকাস্টটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমার পথ চলার জন্য একান্তই কাম্য। এইভাবে আপনারা সফরনামা শুনতে থাকুন এবং আমার পাশে থাকুন। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 22তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। ঘুরে দেখা নারায়ণগঞ্জের অন্তিম পর্ব। নারায়ণগঞ্জ জেলা অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। বাংলাদেশের অতীত ঐতিহ্য, মসলিন কাপড়ের সুনাম নিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়েই অবস্থিত এই নারায়ণগঞ্জ জেলা সোনালী আঁশ পাটের জন্যও বিখ্যাত। নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সোনারগাঁ, জিন্দা পার্ক, পানামনগর, গোয়ালদি মসজিদ, বারুদি লোকনাথ বাবার আশ্রম, অনেক কিছুই। তো গত পর্বে আমি অনেক কটা দর্শনীয় স্থানের গল্প আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে আমি যেখান থেকে শুরু করব তার নাম হলো মুড়াপাড়া জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার মানেই হচ্ছে ইতিহাস। ইতিহাসের একটা ছোঁয়া লেগে রয়েছে এই জমিদার বাড়িতে, বাড়ির গল্পে। এককালে দাপুটে জমিদারের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেই খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি হল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠের ঘাট জমিদার বাড়ি, যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। ডে আউটিং বা দিনে ঘুরতে গিয়ে ফিরে আসার জন্য উপযুক্ত জায়গা হলো মুড়াপাড়া এই জমিদার বাড়ি। 1889 সালে প্রায় 62 বিঘা জমির ওপরে বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময় বাবু রামরতন ব্যানার্জির বংশধররা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ, পুকুর খনন ও দালানে উঁচুতলার কাজ করেছে। মুড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্য মণ্ডিত 95টি কক্ষ, মন্দির, ভাণ্ডার, কাছারিঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন নাচের ঘর, এমনকি সামনেও পিছনে 2টি পুকুর রয়েছে। ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকেই। এছাড়া দালানের মন্দিরের চূড়াটি প্রায় 30 ফুট পর্যন্ত উঁচু রয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হবার পর জমিদার পরিবার সকলে কলকাতা চলে আসে। তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে। 1948 সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করে।
পরবর্তীতে 1966 সালে দিকে ভবনটি স্কুল কলেজের কাজ পরিচালনা করবার জন্য ব্যবহার করা হতো। 1986 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুড়াপাড়া জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাভুক্ত করা হয়। বর্তমানে মুড়াপাড়া জমিদার বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা সরকারিভাবে মুড়াপাড়া কলেজ নামেই পরিচিত। এই মুড়াপাড়া যাবেন কিভাবে? ঢাকার সায়রাবাদ গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে করেই যাওয়া যায় এই মুড়াপাড়া জমিদার বাড়ি। এখানে আসতে গেলে ভুলতা বা রূপসী বাস স্ট্যান্ডে দিয়েই যেতে হয় এই মুড়াপাড়া অঞ্চলে। নরসিংদী ও ভৈরবগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিক্সা বা সিএনজিতে জনপ্রতি 20 বাংলা টাকা দিয়ে সরাসরি মুড়াপাড়া জমিদার বাড়ি যাওয়া যায়। আবার অন্য পথে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে জনপ্রতি 60 বাংলা টাকা রিজার্ভ করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসে কাঞ্চন ব্রিজের কাছ থেকে সিএনজি ভাড়া করে রূপগঞ্জ শীতলাক্ষ ফেরিঘাটে পৌঁছে ফেরি পার হয়ে অটো বা রিক্সা নিয়ে আসা যায় জমিদার বাড়িতে। এখানে আশেপাশেও কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আমি আগেই বলেছি। এর পাশাপাশিই রয়েছে সোনারগাঁওতে লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল এবং মায়াদ্বীপ। একদিনে ভ্রমণ করার জন্য এই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর। তাই আপনারা আসলে অবশ্যই এই মুড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন জায়গাগুলো ঘুরতে ভুলবেন না। এবারে যে জায়গাটির নাম বলবো, নাম হলো আদমজি জুট মিল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ায় অবস্থিত আদমজি জুট মিল একসময় পূর্ব পাকিস্তানে দ্বিতীয় বৃহত্তম পাটকল হিসেবে পরিচিত ছিল। অতীতে এই পাটকলকে প্রাচ্যের ডান্ডিও বলা হতো। 1950 সালে তৎকালীন পাকিস্তানের ধনাঢ্য আদমজি পরিবারের 3 ভাইয়ের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের শীতলক্ষ নদীর তীরে প্রায় 297 একর জায়গা জুড়ে আদমজি জুট মিলস প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পরের বছর অর্থাৎ 1951 সালের 12 ডিসেম্বর 1700 হোসিয়ান ও হাজার সেকিং লুম দিয়ে পাটকলটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। পরবর্তীতে আদমজি জুট মিলস লিমিটেড শেয়ার ছেড়ে দেওয়ার পর এখানে প্রায় 3300টি তাঁতকল বসানো হয়। 1970 সালে প্লাস্টিক ও পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্য ব্যবহার শুরু করলে এই সময় আদমজি পাটকলের স্বর্ণযুগ শুরু হয়। সেই সময় এই মিলের উৎপাদন থেকে প্রতি বছর 60 কোটি টাকার বৈদেশিক মুদ্রাও প্রায় আয় হতো। স্বাধীনতার পর 1971 সালে এই জুট মিলকে জাতীয়করণ করা হয়। আদমজি পাট মিলে উৎপাদিত চট, কার্পেট সহ বিভিন্ন প্রকার উন্নত মানের পাটজাত দ্রব্য দেশের চাহিদা পূরণ করে এবং যা বিদেশেও রপ্তানি করা হতো। নানা জটিলতায় ক্রমাগত লোকসান হতে থাকলে 2002 সালে 30 জুন পাটকলটি বন্ধ করে দেওয়া হয়। 2000 সালে 6 মার্চ আদমজি পাটকলের 1 নম্বর ও 2 নম্বর ইউনিটে আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা আদমজি ইপিজেড গড়ে তোলা হয়। বর্তমানে এই ইপিজেড জল শোধনাগার, বিদ্যুতের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ও 11 কেভির একটি সাবস্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়াও আদমজিকে ঘিরে রয়েছে শীতলক্ষার 2 পাড়ে সিদ্ধিরগঞ্জ বন্দর ও সোনারগাঁয় বিশাল জনগোষ্ঠীর আবাস গড়ে উঠেছে। তাই পাটের এক গুরুত্বপূর্ণ ইতিহাস এই আদমজি জুট মিলে এখনো রয়েছে। তাই প্রাচ্যের ডান্ডি হিসেবে নারায়ণগঞ্জ বিখ্যাত হয়েছিল এই আদমজি জুট মিলের হাত ধরেই। তাই আপনারা যদি কখনো ওইদিকে যান, অবশ্যই জায়গাটি ঘুরে আসবেন। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 22তম পর্ব, যেখানে আমি তুলে ধরছি ওপার বাংলার প্রাচীন জেলা নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানে এর গল্প। এরপর যে জায়গাটির নাম বলবো তার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি।
নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে চলে যাওয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উত্তর দিকে সোনারগাঁও এবং দক্ষিণ দিকে মোগরাপাড়ার অবস্থান। মোগরাপাড়ার মেন রোড ধরেই 4 কিলোমিটার দূরে সাচিলপুর গ্রামে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 1389 সালে গিয়াসউদ্দিন আজম শাহ পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সিংহাসন লাভ করেন। তার রাজত্বকালে অত্র অঞ্চলে শিক্ষা, দীক্ষা, সাহিত্য, চারুকলা ও জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ উন্নতি সাধিত হয়। তিনি ছিলেন ন্যায় বিচারক ও বিচক্ষণ এক শাসক, ফলে দেশ বিদেশে তার চর্চা হতে থাকে এবং পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে ছিল তার অসীম বন্ধুত্ব। প্রায় 22 বছরের রাজত্বের পর 1410 খ্রিস্টাব্দে গুপ্তঘাতকের হাতে তার প্রাণনাশ ঘটে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর সাথে ইলিয়াস শাহী বংশের গৌরবোজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। কালো পাথরের তৈরি সমাধিটি 3 মিটার লম্বা, 1.50 মিটার চওড়া ও 90 সেন্টিমিটার উঁচু। 3 ধাপ বিশিষ্ট কবরে সবার নিচের ধাপটি সাদামাটা পাথরের একটি পাটাতন, 1.50 মিটার চওড়া। মাঝের অংশটিতে কারুকার্যময় বাক্সের আকার তৈরি ও উপরের ধাপটি নৌকার ছয়ের মতো করে নির্মাণ করা হয়েছে। এই নৌকার ছইয়ের মতো নির্মাণ করার জন্য এটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। মাঝের ধাপে কারুকাজগুলো এক সারি খোপে আবদ্ধ ও প্রতিটি খোপে একটি করে ভাঁজযুক্ত খিলান রয়েছে। প্রতিটি খিলানের চূড়া হতে ঝুলে থাকা শেকলের ডগায় পদ্মদোলক শোভা বাড়িয়েছে। আপনারা শুনছেন সফরনামা, ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 22তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। এবার নারায়ণগঞ্জ জেলার যে জায়গাটির নাম বলবো তার নাম হলো সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। স্বাভাবিকভাবে এমনি একটা পার্ক এবং রিসোর্টের মতোই রয়েছে। তো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় 100 একর জায়গা জুড়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ, লাক্সারি রিসোর্ট, কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও বিভিন্ন জায়গায় স্পিডবোট চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার সুব্যবস্থা রয়েছে এখানে। সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা, সেমিনার, পিকনিকের আয়োজনেরও সুব্যবস্থা রয়েছে। তাই আপনারা নারায়ণগঞ্জ গেলে এই জায়গাটিকেও ঘুরে আসতে পারেন। এরপরে আমি যে জায়গার নাম বলবো সেটি হলো নারায়ণগঞ্জ জেলার আরেকটি দর্শনীয় স্থান, নাম হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ দুর্গ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। মুঘল আমলে নির্মিত একটি ঐতিহাসিক জল প্রতিরক্ষা ব্যবস্থা এই হাজীগঞ্জ দুর্গ ছিল। তৎকালীন সময়ে হাজীগঞ্জ খিজিরপুর নামে পরিচিত ছিল, ফলে অনেকেই একে খিজিরপুর দুর্গ নামেও আখ্যায়িত করেছেন। সপ্তদশ শতকের দিকে মুঘল সুবাদার ইসলাম খাঁ কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য উদ্দেশ্য নির্মিত 3টি জল দুর্গ বা ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্টগুলোর মধ্যে হাজীগঞ্জ অন্যতম। আর অপর 2 দুর্গের নাম হলো সোনাকান্দা দুর্গ ও ইদ্রাকপুর দুর্গ। ঢাকা থেকে সড়ক পথে হাজীগঞ্জ দুর্গের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই হাজীগঞ্জ দুর্গের নির্মাণকাল নিয়ে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে। কারো মতে 1610 খ্রিস্টাব্দে দুর্গটি নির্মিত হয়েছে, আবার কেউ কেউ মনে করেন 1650 থেকে 1660 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে। চতুর্ভুজাকৃতি হাজীগঞ্জ দুর্গের দৈর্ঘ্য প্রায় 250 মিটার এবং প্রস্থ 200 মিটার। পঞ্চভুজ আকৃতির সীমানা প্রাচীরের দেওয়ালে বন্দুক রেখে গুলি করারও ছিদ্র রয়েছে এখানে। দুর্গের 4টি কোণে রয়েছে 4টি বুরুজ। এছাড়া প্রাচীরের ওপর ওঠার জন্য রয়েছে সিঁড়ি এবং এক কোণে একটি পর্যবেক্ষণ টাওয়ারে কামান রাখার বেদি রয়েছে। 1950 সালে এই হাজীগঞ্জ কেল্লাটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করা হয় এবং ধীরে ধীরে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়। সাতগ্রাম জমিদার বাড়ি। নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার সাতগ্রামে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ি থেকেই জমিদার অত্র এলাকার শাসন কাজ পরিচালনা করতেন।
সাতগ্রামের জমিদারেরা খুব অত্যাচারী ছিলেন। তারা প্রজাদের খাজনার বিনিময়ে যে জমি বরাদ্দ দিতেন সেগুলো খাজনা পরিশোধ না করতে পারলে প্রজাদের উপর নির্মম অত্যাচার করা হতো। আর তাই অত্যাচারী জমিদারের নানা কাহিনী জড়িয়ে আছে সাতগ্রাম জমিদার বাড়ির প্রতিটি গাঁথুনিতে। অসংখ্য সবুজ গাছ গাছালিতে ঘেরা দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির ভেতরে ঘাটসহ একটি পুকুর ও নান্দনিক ফুলের বাগান রয়েছে। বর্তমানে প্রাকৃতিক মনোরম পরিবেশ ঘেরা এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের কাছে পুরান্দা বাসস্ট্যান্ড থেকে নেমে রিকশায় চেপে বা পায়ে হেঁটে কিন্তু এই জায়গায় পৌঁছানো যায়। এরপরে যে জায়গার নাম বলবো তা একটি ধর্মীয় স্থান। শুধুমাত্র ওপার বাংলা নয়, এপার বাংলার প্রচুর মানুষের কাছে এক বিশেষ ধর্মীয় স্থান। নাম হলো বারোদি লোকনাথ আশ্রম। নারায়ণগঞ্জ জেলা থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রম অবস্থিত। 1730 সালের 31শে আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করে হিমালয়ের কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে নিজের নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর আরাধনার পর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে বারোদি লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি, 100 বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কামনা সাগর ও জিওস নামে 2টি পুকুর রয়েছে। আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারী বিশাল তৈলচিত্র। দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে 3টি যাত্রী নিবাস। তাই যখনই আপনারা নারায়ণগঞ্জ আসবেন অবশ্যই এই জায়গায় এই ধর্মীয় স্থান আপনারা ঘুরে আসতে পারেন। এরপরে যে জায়গাটির নাম বলবো সেটি হলো মেরি অ্যান্ডারসন। মেরি অ্যান্ডারসন হচ্ছে একটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ভাসমান রেস্টুরেন্ট ও বারের নাম হচ্ছে মেরি অ্যান্ডারসন। নারায়ণগঞ্জ শহরের অন্তর্গত বুড়িগঙ্গা নদীর উপরেই রয়েছে এই রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট বা বার। শুরুতে এই ভাসমান রেস্টুরেন্টের নাম ছিল স্টেট ইয়োর মেরি অ্যান্ডারসন। বাংলার নিযুক্ত ব্রিটিশ গভর্নরদের ব্যবহারের জন্য 1933 সালে কলকাতার শিপইয়ার্ডে 150 ফুট দীর্ঘ বাষ্পীয় ইঞ্জিন চালিত একটি জাহাজ নির্মাণ করা হয়। সেই সময়কার বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের মেয়ে মেরি অ্যান্ডারসনের নামেই এই জাহাজটি নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। আপনারা শুনছেন সফরনামা ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 22তম পর্ব। সাথে রয়েছে আমি অরিত্র। এই মেরি অ্যান্ডারসন নিয়ে অনেক ইতিহাসও রয়েছে। ছোট্ট করে বলি, পর্যটন কর্পোরেশনের সূত্র মতে 1918 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এই জাহাজে বাংলাদেশ ভ্রমণে আসেন এবং এদেশের সরকারকে তার মা রানী মেরির নামে জাহাজটি দান করে দেন। এরপর থেকে পূর্ব বাংলার গভর্নরেরা মেরি অ্যান্ডারসন ব্যবহার করতেন। 1971 সালে পর মেরি অ্যান্ডারসন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকত। 1978 সালের 24শে সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনায় ভাসমান রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরু করে। পুরনো ব্রিটিশ প্রমোত্তরিতে বর্তমানে মাত্র 3000 বাংলা টাকায় রাত্রি যাপনের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়া যায়। আর ঘন্টা প্রতি কক্ষ নিতে চাইলে ভাড়া লাগবে 800 বাংলা টাকা। মাঝ নদীতে বসে মেরি অ্যান্ডারসন রেস্টুরেন্টের খাবার খাওয়া দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতার সাথে পরিচয় ঘটায়। ঢাকা হতে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্টুরেন্টটি ইতিমধ্যে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছে। এবারে বলবো একটি ফুলের গ্রামের গল্প, শুনবেন নাকি? চলুন। গ্রামটির নাম সাবাদি।
নারায়ণগঞ্জ জেলার একটি ফুলের গ্রাম সাওয়াদি, বা অনেকে সাবদি বলেও নামে চেনে। ঢাকা হতে দিনে দিনে গিয়ে ঘুরে আসা যায় এমন স্থানের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সাবদি একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান। শীতকালে সাবদি গ্রামের ফসলের ক্ষেতগুলো হলুদ সর্ষে ফুলে ভরে ওঠে। এছাড়া ফেব্রুয়ারি মাসে এখানে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জাবরেবা, কসমস, ডেইজি জেসপি, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। সমগ্র গ্রাম বাহারি ফুলের রঙে রঙিন হয়ে ওঠে। ফুল চাষকে ঘিরে চলে গ্রামের চাষিদের ব্যস্ততা। তখন সাবদি গ্রামের প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের পদচারণা বৃদ্ধি পায়। অনেকেই জানবেন আমাদের এপার বাংলায়ও খিরাই বলে এমন একটি জায়গা রয়েছে যেখানে এই ধরনের ফুলকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। দিগন্ত জোড়া ফুলের রাজ্য থেকে সূর্যাস্তের দৃশ্যের অপূর্ব সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। ফুলের গ্রাম সাবদিতে সময় কাটানোর জন্য আরও আছে প্রেমতলা, কদম রসুল দরগা, সিরাজ শাহের মাজার কমপ্লেক্স, সোনাকান্দা দুর্গ, ছোট একটি পার্ক ও নদীর পাড়। চাইলে নদীতে নেমে শরীর জুড়িয়ে পাশাপাশি নৌকায় চড়ে ঘুরে আসতে পারেন। তাই নারায়ণগঞ্জে গেলে সাবদি অবশ্যই ঘুরে আসবেন। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো সোনাকান্দা দুর্গ। দুর্গ মানে বুঝতে পেরেছেন, ইতিহাসের গল্প। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাচীন এক জলদুর্গের নাম হচ্ছে সোনাকান্দা দুর্গ। ধারণা করা হয় 1960 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবেদার মিরজুমলার বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে ঢাকার কাছাকাছি যে 3টি জলদুর্গ নির্মাণ করেন তার মধ্যে সোনাকান্দা কেল্লা অন্যতম। বাংলার 12 ভূঁইয়ার অন্যতম বীর ঈশা খাঁ তৎকালীন সময় এই দুর্গ ব্যবহার করতেন। মোগল আমলে নির্মিত এই কেল্লাকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে রাজা কেদার রায়ের মেয়ে স্বর্ণময়ী লাঙ্গলবন্দে পুণ্যস্নান করাকালীন এমন সময় একদল ডাকাত তাকে অপহরণ করলে ঈশা খাঁ তাকে উদ্ধার করে কেদার রায়ের কাছে ফেরত পাঠাতে চান, কিন্তু মুসলমানদের তাঁবুতে রাত কাটানোর কারণে তার জাত গেছে এই অভিযোগ এনে স্বর্ণময়ীকে ফেরত দেওয়া হয়নি। এরপর থেকে স্বর্ণময়ী ঈশা খাঁর তাঁবুতেই থাকতেন। মনে করা হয় তার নাম অনুসারে দুর্গের নামকরণ করা হয়েছে সোনার কান্দা বা সোনাকান্দা দুর্গ। প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত চতুষ্কোণ আকৃতির দুর্গের অভ্যন্তরীণ ও বাইরের অংশ 15.70 মিটার ও 19.35 মিটার ব্যাস বিশিষ্ট, যার পাশে 6.09 মিটার পুরুত্ব বিশিষ্ট উঁচু সুরক্ষা প্রাচীর রয়েছে। দুর্গটিতে একটি বিশাল কামান প্ল্যাটফর্ম ও উত্তরমুখে প্রবেশ তোরণ রয়েছে। বিশাল আয়তনের আত্মরক্ষাকারী প্রাচীর ও পশ্চিম দিকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষাকারী উঁচু মঞ্চে দুর্গের 2টি উল্লেখযোগ্য অংশ। প্রাচীরের মধ্যে গোলা নিক্ষেপের জন্য রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। অনেক ঘোরা হলো, চলুন এবার কিছু খাবারের সন্ধান দিই। নারায়ণগঞ্জ কিন্তু মিষ্টির জন্য প্রসিদ্ধ। অন্যান্য জেলার মতোই নারায়ণগঞ্জ বিখ্যাত কিছু খাবারের সুনাম রয়েছে। তার মধ্যে রয়েছে জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, আদি আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানের মিষ্টি, যা নারায়ণগঞ্জ জেলার সব থেকে বিখ্যাত। এই দোকানের মিষ্টি এতটাই সুস্বাদু যে একবার কেউ খেয়ে উঠতে পারবেন না। শুধু মিষ্টি নয়, দই, রসগোল্লা, ক্ষীরচপ, হাড়ি ভাঙা ইত্যাদি মিষ্টির জন্য খুবই পরিচিত লাভ করেছে নারায়ণগঞ্জ। তাই এই জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি কিন্তু নারায়ণগঞ্জ এলে অবশ্যই খেতে ভুলবেন না। আজ এটুকুই। আসবো আগামী পর্বে, থাকবে নতুন কোনো জেলার গল্প, অজানা ইতিহাস। আমার এই পর্বগুলো কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। পরিবার, প্রিয়জন, আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। আমার পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। আসবো নতুন কোনো এক জেলার গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।